গুড মর্নিং। আজ স্যাটারডে, বাড়িতে আছি। প্রথমে তো বলি, বাড়িতে থাকলে কী হবে, আমার ঝাক্কাস বিন্দাস আমার সঙ্গে নেই। ট্যাগলাইনটা এখনও আছে, তো লোকটা নেই, ট্যাগলাইন দেওয়ার লোকটা নেই, তো সেটাই হলো কথা। এখন করছি আমি রান্না, আর বাবু করছে তার পড়াশোনা। তো সবাই বলুন কেমন আছেন। এতদিন বাবুকে নিয়ে সবাই খুব ওরিড ছিলেন, সবার কমেন্টস দেখলাম। 100 বার বাবুকে বড় হতে হবে, বাবুকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার মায়ের যে স্বপ্ন সেই স্বপ্ন ওকে পূরণ করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, ও শরীর খারাপটা যেটা আছে তার জন্য তো আমি আছি, সেটা আমি দেখছি, কোনো অসুবিধে হবে না আশা করি। ভগবান এতটাও নিষ্ঠুর হবেন না, সব দিক দিয়ে আমাকে মেরে দেবে। তো এই হলো ব্যাপার। রিপোর্ট হচ্ছে, একটা একটা করে রিপোর্ট করছি। রিপোর্ট করার পর মোটামুটি মানে যিনি নেফ্রো ডাক্তার উনি যা দিয়েছেন আমাকে, যা যা লিস্ট দিয়েছেন সেই সব লিস্ট অনুযায়ী দাঁড়া এটাকে লাগাই, নয়তো অসুবিধে হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে। তো রান্না করছি, প্রথম কথা হলো রান্না করছি। আজকে শনিবার, বাড়িতে আছি, তো রান্নাটা একটা বড় মানে কঠিন কাজ, যেটা কস্তুরী করতো, এবং কস্তুরী থাকতে এই দিকটা চিন্তা করতে হয়নি। যখন শরীর খারাপ হতো তখন আমি করে দিতাম, কিন্তু তাও ওর হাতের রান্নাটা যেন আমার কাছে অমৃত ছিল। যাক, সেসব আর পুরোনো কথা নিয়ে কি বলবো, রান্না যখন করতেই হবে তো আমি করি। তো আজকে আমাদের মেনু হচ্ছে, গরম তো পড়েছে, সেই জন্য বাবুকে বললাম, বাবু কি খাবি? বাবু অন্য কিছু চিন্তা করছিল। আমি বললাম যে অন্য কিছু চিন্তা করে লাভ নেই, আজকে আলু ঝিঙে পোস্ত, ভাত, আচ্ছা তার সঙ্গে আমার একটুখানি আগের দিন আমি একটু চুনো মাছ বানিয়েছিলাম, সেটা আছে। বাবুর একটু তাহেরি আছে, আর কি আছে, আচ্ছা ডিম কষা। বাবু বললো আমাকে তুমি ডিম কষা বানিয়ে দাও। ঠিক আছে বেটা, সেটাও বানিয়ে দেবো, আগে পোস্তটা বানিয়ে নিই। তো চলুন দেখুন কীরকম হচ্ছে, দেখাই, আপনারা দেখে বলুন রান্নাটা কেমন হচ্ছে। এই আমার আলু ঝিঙে পেঁয়াজ পোস্ত হচ্ছে। এখানে আমার চুনো মাছ পড়ে আছে, চুনো মাছটা গরম করতে হবে, যেটা হয়ে গিয়েছিল। এখানে আমার পোস্ত রেডি হয়ে আছে, পোস্তটা দেব, একটু ভাজা ভাজা হোক। এইখানটায় তৈরি করে রেখেছি পোস্ত বাটা, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অমৃত লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। বোধহয় সিম্পল লাইফস্টাইলে বা আমাদের যেটা রান্নার চ্যানেল ছিল সেই চ্যানেলে দেওয়া আছে, কস্তুরী হয়তো করে রেখে দিয়ে গেছে। তো যেখানে ফর্মুলা কি সিম্পল কিছুই না, পোস্তটা বাটার সময় একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু ভালো করে বাটলেই সেটা অমৃতের মতন খেতে। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। তো যাই হোক, স্বাদ অনুসারে রাখলেই হবে। তো আমাদের তো এইভাবেই চলছে।
বাপ বেটা এইভাবেই আমরা জীবনযাপন করছি। একবারে রান্না করছি যাতে দুদিন আমরা নিজেদের মতন করে খেতে পারি, মানে আমি না থাকলে ওর যাতে কোনো অসুবিধে না হয় সেরকম ব্যবস্থা করছি। এটা কী খাচ্ছেন বলুন তো? গ্রিন অ্যাপেল। যেহেতু আমার সুগার আছে, আমি আবার সব জিনিস খেতে পারবো না, তো সেই জন্য গ্রিন অ্যাপেলটা খাই। প্রস্তুতির জন্য নিয়ে আসতাম প্রস্তুতি থাকাকালীন। তো আমিও খাই, মাঝে মাঝে নিয়ে আসি। এটা মিষ্টিও না, একটু টক টক ভাব আছে, কিন্তু খেতে ভালো। তো ঠিক আছে, চলুন আপাতত এই পর্যন্ত থাক, তারপরে আবার নেক্সট বিকেলে কোথায় যাচ্ছি কি করছি জানাবো, ঠিক আছে? আবার চলে এলাম আপনাদের সামনে। তরকারি ওদিকে হচ্ছে, মাছটা কমিয়ে দিই। বাবুর ইয়েটা বানাই, ডিমের কষাটা বানাই। একটা কথা বলতে কি, ছেলেটার প্রচণ্ড মাকে মিস করে, সেটা আমি বুঝতে পারি। চেষ্টা করি যতটা সময় ওকে দেওয়া যায়। আমিও কাজে ব্যস্ত থাকি, তার উপর শরীর খারাপ নিয়ে ওরও মানে শরীর খারাপটা নিয়ে একটু কাহিল হয়ে পড়েছে, তাও বুস্ট আপ করে রাখি। এবং আশা করি খুব তাড়াতাড়ি ওষুধটা চালু হয়ে গেলে ওর মোটামুটি এই জিনিসগুলো কমে যায়। কেন এখনও তো ওষুধ শুরু হয়নি, এখন তো প্রাথমিক স্টেজে। ওর সমস্ত টেস্টগুলো হলো, সিটি স্ক্যান হলো, ব্লাড হলো, ইউরিন কালচার হলো, মানে যত রকমের যা টেস্ট হয় সবই, এমআরআই তার আগে হয়েছে, তো যত রকম যা হয় সবই করিয়েছি, মোটামুটি করানো হয়ে গেছে। এবং মোটামুটি যা আমি অন্য ডাক্তারবাবুদের, আমি এখনও নেফ্রো ডাক্তারবাবুর কাছে যাননি, কেননা উনি এই মুহূর্তে আউট অফ স্টেশন আছে। উনি বলেই দিয়েছিলেন যে আমি থাকবো না, তুমি সেকেন্ড উইক অফ জুনে আসো, তখন আমি দেখে সমস্ত, তারপর আমি ডিসাইড করবো কি ফার্দার ট্রিটমেন্ট হবে না হবে। তো যাই হোক, এটা তো হলো, প্রাথমিক স্টেজটা তো হয়েছে। আপনাদের সবার কমেন্ট পড়ি, সবাই আমাদের পাশে আছেন, এটা তো বুঝতেই পারি। একটা দুটো বাজে কমেন্টস আছে, আর অনেকেই জিজ্ঞেস করেন যে আপনার বাড়ির লোকেরা সব কোথায়। দেখুন, আমার মা, সে মোটামুটি 80 বছর বয়স তার, আর এক সময় এই বাড়িতে সারাটা জীবন কাটিয়ে গেছে। বাবা যেহেতু রিটায়ারমেন্টের পরে আমাদের বইচি বাড়িতে চলে যায়, তো মাও সেখানেই কমফোর্টেবল, কেননা ওখানে বাগান আছে, দেখার লোক আছে, মাঝে মাঝে আমি আর বাবু যাই। হয়তো আপনাদের ভিডিও দেখাতে পারি না অনেক সময়, কেননা
হয়ে ওঠে না। তখন হয়তো রাত্রের দিকে গেলাম, ওই দিক দিয়ে ফিরছি, হয়তো রাত্রের দিকে গেলাম বা কিছু, যখন গিয়ে থাকবো তখন হয়তো ভিডিও করব, তখন দেখাবো। তো মা এখন যে হচ্ছে, মায়ের কন্ডিশন হচ্ছে, মায়ের হাঁটু দুটো একদমই গেছে। গেছে বলতে মা প্লেন সারফেসে হাঁটা চলা করে, এবং হাঁটা চলা মানে কি, ওই ঘরটুকু শুধু যাতায়াত করে, তার বেশি নয়, তার বেশি করতে পারে না। এবার আমাদের যে বাড়ি আছে সেখান থেকে ওই পর্যন্ত গাড়ি ঢোকার একটু অসুবিধা আছে। তো মাকে নয় হুইল চেয়ারে বসে নিয়ে আসতে হবে, নয় মাকে হেঁটে হেঁটে আসতে হবে, যেটা মায়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর মা কলকাতায় আসতে চায় না কেন, কলকাতা এত বছর কাটিয়ে গেছে। আমার মামার বাড়ি ছিল সাউদার্ন পার্কে, যদিও তারপরে মারা চলে যায় আসানসোল। আসানসোলের সঙ্গেও আমার একটা নিবিড় সম্পর্ক আছে। আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলে আমার অনেক চেনা জানা অনেকেই থাকে, আগেও বলা হয়েছে। বাপরে কি গরম, কোথায় কার কোন এরিয়াতে কত কি, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের তো আজকে যেটা শুনলাম, টেম্পারেচার হয়তো 37, কিন্তু ফিল লাইক 52। বুঝতে পারছেন, দিল্লিতে অলরেডি জানলাম 50 ক্রস করে গেছে, হাফ সেঞ্চুরি ক্রস করে গেছে। কয়েকদিন আগে আমার মাসি লখনৌতে থাকেন, ওনার সঙ্গেও কথা হলো, বললো ওখানে 48 চলছে। মানে সুস্থ জীবন ব্যস্ত করে দেওয়া হয়েছে। তো বৃষ্টির এখন কোনো আশা নেই, যদিও বর্ষা ঢুকেছে, তাও আমাদের দিকে আসতে এখন অনেক টাইম লাগবে। তো তার মধ্যে কাজকর্ম তো সবাইকেই করতে হবে। আজকে বাড়িতে বৃষ্টি আসার আগে, মানে বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে, ছাদে কাজ হচ্ছে। কেননা লাস্ট যে বৃষ্টিটা হলো তার দিয়ে দেখা গেল যে কয়েকটা জায়গা দিয়ে দেয়ালের ভেতরে জল ঢুকছে। তো সেটা তো ভালো জিনিস নয়, কেননা পরে গিয়ে ইন ফিউচারে সেটা আরও বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে। সেই জন্য ঢুকঢাক আওয়াজ শুনতে পাবেন। তো সেগুলো হচ্ছে, কাজ হচ্ছে, সকাল থেকেই কাজ হচ্ছে বাড়িতে। মাঝে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখলাম, ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো জীবন মানে একদম ব্যতিব্যস্ত হয়ে আছে। সকালে বেরোনো, রাত্রিরে ঢোকা, যেদিনকে বাড়িতে থাকি সেদিনকেও আপনাদের সঙ্গে, আপনাদের জন্য যে আমরা, আপনাদের যে বিজনেস সেটাকে নিয়ে প্ল্যানিং করা, কাজ করা, এইসব নিয়ে তো সময় কেটেই যায়। তার মধ্যে বাবুর পড়াশোনা আছে, আমার রান্না বাড়া আছে খাওয়ার জন্য। তো এই নিয়ে চলছে জীবন। জীবনকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, যতদিন ভগবানের ইচ্ছে ততদিন তো এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই হলো ব্যাপার। তো আপনারা বলুন, তারপরে আপনাদের, হ্যাঁ, এই যে পোস্ত যে বানাচ্ছি, পোস্তটা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে পোস্ত খেতে কে কে ভালোবাসে। আমার বাবুকে আমি পোস্ত খাওয়াতে মানে আমাকে রীতিমতো বেগ পেতে হয়, কেন আমি পোস্ত খেতে মানে যাই আইটেম হোক পোস্ত, বাবুকে এবার করে দিতে হবে পটল পোস্ত, যেটা ওর মা ওকে করে দিত। দেখুন, পটল পোস্ত করতে গেলে এখন অনেক রকম
সরঞ্জাম করতে হবে, যেটা আমি অত লম্বার দিকে যাই না, না করতে পারবো, কিন্তু ওই হচ্ছে যে এরকম করতে গেলে সেই সকাল থেকে লাগতে হবে, একই গরম, তার মধ্যে একটু ঠান্ডা পড়ুক, তারপরে মানে বৃষ্টি বৃষ্টি হোক, একটু ওয়েদার ঠান্ডা হোক, অবশ্যই করে খাওয়াবো। কেন বাবু অনেক কিছু মায়ের হাতের রান্না মিস করে, যেগুলো আবার আমি করে দিতে পারবো না, আমি চাইলেও করে দিতে পারবো না, ওই টেস্ট আমিও মিস করি, কিন্তু কিছু করার নেই, যা ভাগ্যের পরিহাস সেটা তো আমাদের মানতেই হবে। তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি। তো সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরীতে যারা নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন বা আমাদের সঙ্গে জুড়বেন। আর কি বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পেলে আমরা অনেকটা ইন্সপায়ার্ড হই, কাজ করার আরও মনোবল বাড়ে। তো আমাদের এগিয়ে যেতে হবে তো একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে। তো আপনারা সবাই আশেপাশেই আছেন, ফিজিক্যালি না আসতে পারেন, কমসে কম এই সোশ্যাল মিডিয়াতে পাশে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো। তো সুতরাং আর লম্বা করব না, আজকে পর্যন্ত এইটুকুনি, এরপরে আবার বাবু আসবে, আমার তরফ থেকে এইটুকুনি। তো আজকে এখানেই শেষ করব। এই যে এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, তো করব, পোস্তটা হোক, পেঁয়াজ কাটাও হয়ে গেছে, সব রেডি আছে। এই বানছে পোস্ত, যারা খেতে চান আমার বাড়িতে চলে আসুন, কোনো মানে একদম কোনো কিন্তু নয়, সোজা চলে আসুন, আমার হাতের খাবারও রান্না খেয়ে দেখুন। আর যারা নতুন দেখছেন অবশ্যই করে জুড়ে যান, পুরনো ভিডিওগুলো করুন, লাইক দিন, শেয়ার করুন, ঠিক আছে? চলো টাটা, আবার খুব শিগগিরই ফিরে আসছি সঙ্গে কস্তুরীকে নিয়ে। টাটা।